বসে বসে মশা মারি। ওইগুলো মেরে ভর্তা করে খাইয়েন। ইয়াচ্ছি। এই আপনি কে বলুন তো? হোগো, আমি যে কে তোমার তুমি যদি জানতে। নো ইন্টারেস্ট। ইন্টারেস্ট তো হবে জান। অনেক হলো মজা করা, এবার আপনার পরিচয় দেন তো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আজকে অনেক হয়ে গেছে। লিপকিস দিয়ে আজকে অনেক হয়ে গেছে। কি বললেন আপনি? আরে রিপ্লাই দেন। রিপ্লাই আসবে কোথা থেকে? রাহুল তো ডাটা অফ করে দিয়ে পড়তে বসেছে। পড়া শেষ হলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। দিশার সাথে রাহুলের কথা হতো প্রায়ই। এভাবে চলে যায় অনেক দিন। এসএসসি পরীক্ষার আগে একদিন রাহুল দিশাকে মেসেজ করে বলে আজকে তারা দেখা করবে একটা পার্কে। তখন দিশা বলে সেও দেখা করবে। তখন দিশা বলে ওঠে এরপর কি হয়েছিল আমি বলছি। রাহুলের বলা পার্কে গিয়ে আমি অপেক্ষা করতে থাকি। আমি এতদিন যার সাথে অনলাইনে কথা বলতাম, সত্যি বলতে ওই অনলাইনে ওর সাথে কথা বলতে বলতে কবে যে ওর প্রেমে পড়ে যায় বলতে পারবো না। তবে সুমনা সৃষ্টির ভাই রাহুলকেও আমার ভালো লাগে। কি যে করি, আল্লাহ তুমি আমায় পথ দেখাও। পার্কের একটা গাছের নিচে বসার জায়গায় বসে ভাবছিলাম, তখনই কেউ আমার কাঁধে হাত রাখে। তখন আমার ঘোর কেটে যায়। আমি পিছনে তাকিয়ে দেখলাম ওই ফাজিল রাহুল। তখন রাহুল আমার পাশে এসে বলে কেমন আছো তুমি? ভালো, তুমি? ভালো আছে। এখানে কি করছো তুমি? আমার বিয়ে আসবে, ওর জন্য অপেক্ষা করছি। হো আল্লাহ, মাইয়া কয় কি? তার মানে আমার সিনিয়র জিএফ হয়ে গেল। মনে মনে বললাম তোমায় একটু মজা বোঝাতে হবে। কি বললে তুমি? একটু ধমক সুরে বললাম। রাহুলের এরকম কথা শুনে আমি কিছুটা হকচকিয়ে গেলাম। স্বাভাবিক হয়ে বললাম যা সত্যি তাই বলছি। আমি যে তোমায় ভালোবাসি সেটা তুমি জানতে না, তাহলে এমন করলে কেন? দেখো রাহুল, তুমি যে আমায় ভালোবাসো সেটা বলো নাই। তোমার আগে একজন এসে আমায় প্রপোজ করেছে, আর তাকে আমার ভালো লেগেছে, তাই হ্যাঁ বলে দিয়েছি। তাই বলে আমার সাথে ওইসব করে এখন আরেকজনের সাথে ওইসব করবে? এই আমি তোর সাথে কি করলাম আর আরেকজনের সাথে কি করব? আমার সাথে লিপকিস করলে আর আরেকজনকে বিয়ে করবে, এটাই বললাম আমি। ছি, তুমি এত নেগেটিভ কেন? আমি কি বললাম রে? তোমার সাথে এতদিন আমার কথা বলা ভুল হয়েছে। আমি জানতাম না যে তুমি এমন। যদি জানতাম তাহলে কথা বলতাম না। আমি তো ওর সাথে কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। তুই আবার আমার সাথে কথা বললি কবে থেকে? কেন, এফবিআইডি দিয়ে? কি? হ্যাঁ গো, ওটা আমি তোমার বিএফ ছিলাম। আমি ওর কথা শুনে হাসবো না কান্না করব সেটা বুঝতে পারছি না, কারণ পিচ্চিটা আমায় ভালোবাসে। তবে একটা ভয় ছিল, যদি কেউ আমাদের মেনে না নেয়। ধর আমার আপু আমার সাথে থাকবে, আর সৃষ্টি আর সুমনা তো থাকবেই। কিছু বলো গো আমার সিনিয়র গার্লফ্রেন্ড। তুই তো পাক্কা একটা ফ্লার্টিং বাজ। কি করে মেয়েদের পটাতে হয় সেটা ভালো করে জানিস। তা তো বটে। কি আল্লাহ, কি বলে ফেলেছিলাম। আল্লাহ, পাঠক আর পাঠিকাদের একটা কথা বলা হয় নাই। দিশা নাকি লেডি গন্ডি, এটা আপুদের কাছ থেকে জানছে। ওই কি বললি তুই? আরে কিছু না, আজকে তাহলে একটা লিপকিস হয়ে যাক জান। না দরকার নেই। আচ্ছা আসি আমি, ভালো থেকো। ওই মেয়েটার কাছে গেলে আর কিছু মিষ্টি কথা বললে লিপকিস দিয়ে দিবে। শালা লুচ্চা, আয় তোর লিপ কিস দিচ্ছি, তবুও কোনো মেয়ের কাছে যাবি না। এই বলে রাহুল আর আমার 4 ঠোঁট এক করে দিলাম। 10 মিনিট পরে ছেড়ে রাহুলের কান টেনে বললাম, আর যাবি কোনো মেয়ের কাছে বল? আরে ছাড়ো, কিস নেওয়ার জন্য এসব বলেছে। তুমি তো আমারই একমাত্র গোলাপি পরি। না, ছাড়ছি না। আচ্ছা, আর তো দেখা হবে না, যা করার করে নাও। রাহুলের মুখে এরকম কথা শুনে ওর কান ছেড়ে ওর সামনে গিয়ে বললাম, কি বললে তুমি? ঠিকই তো বলছি। আর 10 দিন পরে আমার এসএসসি পরীক্ষা, আর কথা হবে না তোমার সাথে। আজকে থেকে আপুরা আমার বাইক আর মোবাইল নিয়ে নিবে। তাহলে তোমার সাথে কথা হবে না আমার। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। আরে কান্না করছো কেন? 1 মাস কথা বলা হবে না, তারপর তো কথা বলা হবে। আর যদি তোমার কথা বলতে মন চায়, আপুর ফোনে ফোন দিও, কথা বলে নিব। কিন্তু ওরা তো তাহলে এটা জানতে পেরে যাবে। তোরা জানবে না কেন? রাহুল, আমি চাচ্ছিলাম আমার ভালোবাসাটা কেউ না জানো। তুমি ভার্সিটিতে উঠলে সবার সামনে আসবে আমাদের ভালোবাসা। এই, তুমি কি আমার সত্যি ভালোবাসো না টাইম পাস করছো? উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি তোমায় ভালোবাসি। তোমায় ছাড়া এই দিশার জীবনে কেউ আসবে না। তোমার এই বদ মেজাজি সিনিয়র আপু তোমায় অনেক ভালোবাসে।
এটা বলে রাহুলকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন রাহুলের ফোন বেজে উঠল। হঠাৎ করে আমার ফোন বেজে উঠল। আমি ফোন বের করে দেখলাম সুমনা আপু কল দিয়েছে। তখন দিশা বলে, কে কল দিয়েছে? সুমনা আপু। আমি ফোন রিসিভ করে বললাম, তোরা কি আমার শক্ত করে জড়িয়ে ধরতে দিবি না? এই তুই কাকে জড়িয়ে ধরবি? ধুর, কি বলতে যে কি বলি। কেন কল দিয়েছিস সেটা বল। সৃষ্টি বলেছে বাসায় আসতে, ওর কি কাজ আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু কাগজ ঢাকায় পাঠাতে হবে। আচ্ছা, আমি আসছি। কি বললো সুমনা? সৃষ্টি আপুর কি যেন কাজ আছে, ওর কি কাগজ ঢাকা পাঠাতে হবে। এখন আমার যেতে হবে, তুমি সাবধানে থেকো, পরীক্ষা শেষে দেখা হবে। এই বলে আমি চলে আসতে গেলাম, কিন্তু দিশা আমায় ছাড়তে চাইছিল না। অনেক কষ্টে ওকে বুঝিয়ে চলে আসতে লাগলাম। আমার কেমন জানি মনে হচ্ছে রাহুল আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি খুব কাছের প্রিয়জনকে হারিয়ে ফেলেছি। আমি দৌড়ে রাহুলের কাছে গিয়ে বললাম, রাহুল আমায় নিয়ে যাবে? আমিও বাড়ি যাব। আচ্ছা চলো। বাইক আমি চালাতে শুরু করলাম, আর দিশা আমায় শক্ত করে জড়িয়ে ধরে আমি দিশাকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতেই সৃষ্টি আপু বলল, এত দেরি কেন? কোথায় ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখনই আপু কল দিয়ে বলল আসার জন্য, আর আমি লেট করে নাই। তা দিশাকে নিয়ে আসলি কোথায় থেকে? কই, কাউকে নিয়ে আসিনি তো। তাহলে এটা কি দিশা তোকে জড়িয়ে ধরে আছে যে? ও মা, আপু এই ছবি পাইলো কই? দিশা যখন আমার বাইকের পিছন থেকে জড়িয়ে ধরেছিল তখনের তোলা ছবি। আমি তখন বললাম, আরে আপু এটা আমি না, অন্য কেউ। রাহুল মিথ্যা বলবি না, তুই জানিস তো আমি মিথ্যা কথা বলা সহ্য করতে পারি না। সত্যি করে বল। আর কি করা, সব আপুকে খুলে বললাম। আপু শুনে আমায় কিছু বকা দিল, তারপর বলল, আগে পরীক্ষাটা ভালো করে দে ভাই, তারপর এসবের চিন্তা করবি। তুই জানিস তো ছোট খালুর স্বপ্ন কি? তোর যে ভাই খালুর সেই আশা পূরণ করতে হবে। জানি আপু, কিন্তু দেখ ভাই, তুই পরীক্ষা আগে দে ভালো করে, তারপর পাওয়া যাবে। তুই কাউকে বলবি না, ওয়াদা কর। ওয়াদা করলাম। তোকেও আমায় ওয়াদা করতে হবে একটা কথা। কি আপু বল। তুই পরীক্ষা ভালো করে দিবি আর সবার চেয়ে ভালো রেজাল্ট করবি। কথা দিলাম আপু। এভাবে কিছুদিন যেতে লাগলো। রাহুলের পরীক্ষাও শুরু হয়, ভালোভাবে পরীক্ষা শেষ হয়। রাহুলের যেদিন পরীক্ষা শেষ হয় সেদিন রাহুল খুশি মনে বাড়ি ফেরেন, কারণ আজ অনেকদিন পরে দিশার সাথে কথা বলবে বলে। কিন্তু বাড়িতে ফিরে রাহুলের পুরো পৃথিবী যেন ঘুরতে লাগলো। আমি পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিলাম খুশি মনে, কিন্তু বাড়িতে ঢুকেই মনে হলো বাড়িটা কেমন যেন ঠান্ডা হয়ে আছে, বড় কোনো ঝড় আসার কোনো পূর্ব সংকেত। আমি দেখলাম বাসার দরজা খোলা। আমি ভিতরে যেতেই সুমনা আপু আর সৃষ্টি আপুর কান্নার শব্দ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি করে আপুদের রুমে গেলাম। গিয়ে দেখলাম সুমনা আপু আর সৃষ্টি আপু পাগলের মতো অবস্থা। পাশে আম্মু আব্বু বসে আপুকে শান্ত করার চেষ্টা করছে। পাশে আমাদের পাশের বাসার কাকিরাও আছে। আমি তখন বললাম, কি হয়েছে আপু, তোরা কান্না করছিস কেন? রাহুলের কণ্ঠ শুনে সবাই তাকায় রাহুলের দিকে। তখন সৃষ্টি আপু আর সুমনা আপু এসে রাহুলকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাহুল তখন দুজনকে শান্ত করে বসাই। রাহুল দুজনকে 2 গ্লাস পানি এনে দিয়ে বলে, আপু আগে তোরা জলটা খেয়ে নে, তারপর বল আমার কি হয়েছে। রাহুল, বাবাকে সন্ত্রাসীরা গুলি করেছে। বাবার পায়ে গরম লোহার রড ঢুকিয়ে দিয়েছে। বাবার বুকে 4টা গুলি করা হয়েছে। অবস্থা ভালো না রে ভাই। আমরা বল কি করে বাঁচবো বাবা ছাড়া? আপুর কথা শুনে কি বলবো আমি বুঝতে পারছি না। আমার মাথায় তো আগুন এসে গেল, আমার কপালের রগগুলো ফুলে যেতে লাগলো। আমার তখন মনে হচ্ছিল ওদের সামনে পেরে টুকরো টুকরো করে ফেলি। আর কথা না বলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। রাত হয়ে যায় আমরা পৌঁছতে হসপিটালে গিয়ে জানতে পারলাম বড় খালু এখন আইসিইউতে। তবে গুলি বের করা হয়েছে আর একটা পায়ের হাঁটুর নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে। এটা আপুরা শুনে কান্না করতে থাকে। আপুদের বুঝিয়ে মায়ের সাথে করে তাদের ঢাকার বাসায় পাঠিয়ে দিলাম। বাবা, আমি আর কিছু বড় খালুর সিনিয়র অফিসার আর জুনিয়র অফিসার ছিলেন। রাতে বড় খালুর জ্ঞান ফেরে। আমি খালুর সব আপডেট আপুদের দিতাম। জ্ঞান ফেরার পর খালু বাবা আর সিনিয়র অফিসার সাথে কথা বলেন। আমি বাইরে বসেছিলাম, হঠাৎ করে দিশার কথা মনে হলো। দিশার সাথে কথা বলা হয়নি। প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলাম আমার মোবাইল আনতে ভুলে গেছে। ধুর, কি যে কাজ করলাম, ফোনটা আনতে ভুলে গেছে।
এসব বসে ভাবছিলাম, তখন ভিতর থেকে আমার ডাক এলো। আমি ভিতরে গেলাম, তখন বড় খালু বলল, আয় বাবা ভিতরে আয়। আমি গিয়ে খালুর কাছে বসলাম। আমি বললাম, খালু কেমন আছো তুমি? আসি রে বাবা, এক পা ছাড়া। খালু এটা কিছু না, আমরা তোমায় কৃত্রিম পা লাগিয়ে দিব। আমি রাহুলের কথা শুনে হালকা হাসলাম। বাবা, তোরে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি, তুই আমার উপর রাগ করবি না তো? খালু এটা কোনো কথা হলো? তুমি বাবা মা আর আপুরা ছাড়া আমার ভালো কে দেখবে শুনি? তুমি যা করবে আমি তাতে রাজি খালু। আগে তুমি সুস্থ হয়ে যাও, তারপর কথা হবে। রাহুল, তখন এখন এদের সাথে চলে যেতে হবে কেন? আমি তোর জন্য NSI তে একটা ফর্ম পূরণ করে রেখেছিলাম, যে ফর্মটা আমাদের স্পেশাল অফিসারদের জন্য বরাদ্দ করা হয়। আমি যেহেতু আর কাজ করতে পারবো না, আমি চাই পরিপূর্ণ ট্রেনিং নিয়ে আমার জায়গায় তুই কাজ কর। আমায় তুই না করিস না বাবা, আমি তোর কাছে হাত জোর করছি। আমি কি বলবো বুঝতে পারছি না। বাবা আর মায়েরও স্বপ্ন এটা, খালুরও এই অবস্থা, আপুদের পড়াশোনা বাকি, কি করব বুঝতে পারছি না। না, আমার তাদের কথা রাখতে হবে। আমার যা কিছু প্রয়োজন সবকিছুই এরা আমায় দিয়েছে এবং আমার পাশে থেকেছে। আমারও উচিত তাদের মুখে হাসি ফুটিয়ে তোলা। দিশাও যেহেতু চায় আমাদের ভালোবাসা, আমি ভার্সিটিতে উঠলে পূর্ণতা পাবে, তাহলে সেটাই হবে। আমি তখন বললাম, আমি রাজি খালু, আমায় কি করতে হবে? এটা বলার পর বাবা, বড় খালু সহ সবার মুখে হাসি ফুটে ওঠে। আমি রাহুলের কথা শুনে অনেক খুশি হলাম। আমি তখন রাহুলকে জড়িয়ে ধরে বললাম, আজকে থেকে তুমি চলে যাবে এদের সাথে, 1 বছর তোমার ট্রেনিং চলবে, সাথে তোমার পড়াশোনা। আচ্ছা। রাহুল আরো কিছু কথা বলে চলে যায় ওই অফিসারদের সাথে। পরের দিন সকাল থেকে শুরু হয় রাহুলের ট্রেনিং। এইদিকে দিশা রাহুলের কোনো খোঁজ পাচ্ছে না। দিশার অবস্থাও কেমন পাগল পাগল হয়ে যায়। দিশা কি করবে বুঝতে পারছে না। দিশা খাওয়া দাওয়া সব ছেড়ে কেমন পাগল হয়ে গেছে। তারপর দিশার বাবা এসে দিশাকে নিয়ে যায় বাসায়। দিশা চলে যায় ঢাকায়। এভাবে কেটে যায় প্রায় 2 মাস। সৃষ্টির বাবার অবস্থা এখন অনেক ভালো। সৃষ্টি আর সুমনা থেকে যায় ঢাকায়। রাহুলের মা আর বাবা গ্রামে গিয়ে তাদের সবকিছু বিক্রি করে ঢাকা চলে আসেন। ঢাকায় এসে সবাই মিলে একসাথে থাকতে শুরু করেন। সুমনা আপু আর সৃষ্টি আপু ঢাকার একটা কলেজে ভর্তি হয়। একদিন সৃষ্টি আপু আর তার বাবা একা বাসায় ছিল। তখন সৃষ্টি আপু তার বাবার কাছে গিয়ে বলে, বাবা কি করছো? এই তো খবরের কাগজ পড়ছি রে মা। বাবা একটা কথা জানার ছিল। আমি জানি রে মা। মানে? তুই রাহুলের কথা জানতে চাইছিস তো? তুমি জানলে কি করে? এমনি এমনি কি আমি NSI তে কাজ করেছি? বলো না বাবা, আমার ভাইটা কোথায়? 3 মাস হয়ে গেল ভাইটার সাথে কোনো যোগাযোগ নেই। যেই ভাইটার সাথে 10 মিনিটেরও বেশি সময় রাগ করে থাকতে পারি না, আর সেই ভাই ছাড়া 3 মাস কেটে গেছে। জানি রে তোদের কষ্ট, আমার কি কম কষ্ট হচ্ছে? ফাজিলটার ফাজলাম কতদিন হলো মিস করছে আমিও। রাহুল এখন ট্রেনিং আছে। কিসের ট্রেনিং এ বাবা? NSI এর স্পেশাল কমান্ডো অফিসার। বাবা এটা তুমি কখন করলে? আমাদের বলনি কেন? আমার যেদিন জ্ঞান ফিরে ওই দিন আমি জানতাম তোরা বাধা দিতেই ওকে তাই বলে নাই। তোর মনে আছে আমি তোকে দিয়ে কিছু কাগজ আনিয়েছিলাম? ওই কাগজের জন্য আমি রাহুলকে অনেক কৌশল ও বুদ্ধির কাছে অনেকবার হেরেছি, কিন্তু রাহুলকে হারাতে পারি নাই। আজ আমার যে সন্ত্রাসীকে ধরতে গিয়ে এই অবস্থা হয়েছে, আমার বিশ্বাস রাহুল পারবে আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে। তুই চিন্তা করিস না মা, রাহুল ওইখানে ট্রেনিং এর পাশাপাশি পড়ালেখাও করছে। ভাইটাকে যে কবে দেখতে পাবো? আর 7 মাস পরে রে মা। তবে রাহুলের এই কথা যাতে কেউ জানতে না পারে, রাহুলের প্রাণের ঝুঁকি থেকে যাবে। কেউ জানবে না। এখন আমার ভাইয়ের জন্য দিন গুনতে হবে। সময় চলে যায় তার আপন গতিতে। মাসের পর মাস কেটে যায়। এভাবে কেটে যায় 2 বছর। সময়ের সাথে সাথে দিশা হয়ে ওঠে অহংকারী আর বদমেজাজি। সৃষ্টি আপু আর সুমনা আপুর ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়ে ভালোভাবে পাশও করে। তারপর ভর্তি হয় ভার্সিটিতে। ভাগ্যের সৌভাগ্যক্রমে না দুর্ভাগ্যক্রমে দিশাও একই ভার্সিটিতে ভর্তি হয়। আবার বন্ধুত্ব গড়ে ওঠে দিশার সাথে। দিশার সৃষ্টি আপু আর সুমনা আপুকে রাহুলের কথা জিজ্ঞেস করেনি। এটা দেখে সুমনা আপু আর সৃষ্টি আপু অনেক অবাক হয়। এভাবে চলে যায় অনেক দিন। এখন সৃষ্টি আপার সুমনা আপু 3য় বর্ষে। একদিন সকালে সৃষ্টি আপার সুমনা আপু ঘুমিয়েছিল। তখন তাদের রুমে কেউ প্রবেশ করে, তাদের সাথে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সুমনার ঘুম ভাঙে। তখন দেখতে পায় একটা ছেলে তাদের 2 বোনের মধ্যে ঘুমিয়ে আছে। আশ্চর্যজনক ব্যাপার হলো ছেলের মুখ দেখা যাচ্ছে না। তখন সুমনা আপু এক চিৎকার করে, আহ!
সুমনার চিৎকার শুনে সৃষ্টি আপু বিছানা থেকে লাফিয়ে ওঠে। তখন সৃষ্টি আপু বলে, ওই শাকচুনি, চিৎকার করছিস কেন সাত সকালে? আরে শাকচুন্নি, তোর পাশে কে শুয়ে আছে তাকিয়ে দেখ। আমি সুমনের কথা শুনি পাশে তাকিয়ে এক চিৎকার করে বললি, ইন্না লিল্লাহ। এই ছেলে এখানে আসলো কেমনি? আমি কি করে বলবো? বাইরে চল। যেই ওরা বাইরে যাবে তখনই একটা কণ্ঠ ওরা শুনতে পেল। আপু তোরা কি ভিতরে? কণ্ঠটা শুনে পরিচিত মনে হলো। পিছনে তাকিয়েই তো আমরা দুই বোন অবাক হয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখলাম রাহুল দাঁড়িয়ে আছে। আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে, সাথে পুরো পারফেক্ট বডি। কিরে তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি তোদের ভাই হই, উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। ভাই রে ভাই, দুটা কুত্তি এসে আমায় একসাথে জড়িয়ে ধরে কান্না করছে আর আমার পিঠে ঘন্টা বাজাচ্ছে। ওদের কান্না দেখে আমার চোখ দিয়ে 2 ফোঁটা জল বেরিয়ে গেল। ভাই বোনের ভালোবাসাগুলো এমনই হয়। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া এমন 2টা বোন দেওয়ার জন্য। তবে বাস্তবে আমারও বোন আছে, এদের মতো 2টা। তুই কখন এলি ভাই? সকালে আসলাম, কিন্তু এসে তো লাভ হয়নি। ওই কুত্তা, কি বললি? ঠিকই তো বলেছে, অনেকদিন হলো আসলাম আর তোরা 2টা মিলে আমায় ঘন্টা বাজিয়ে গেলি। আবার যাওয়ার কথা বললে তো পা ভেঙে দেব। না, আমি কোথাও যাচ্ছি না। চল ভাই, অনেকদিন হলো নাস্তা করি 3 ভাই বোন মিলে। তোদের কুত্তিদের অনেক মিস করছি রে। আমরাও রে ভাই। আচ্ছা, তোদের কাছ থেকে আমার কিছু জানার ছিল। কি? কি জানবি বল। দিশার খবর কি রে? তোর কথা একদিন আমাদের জিজ্ঞেস করিনি। তবে একটা জিনিস রে ভাই, কি সেটা? দিশা এখনো তোকেই ভালোবাসে, সেটা প্রকাশ করে না আমাদের সামনে। তুই জানলি কেমনে? আপু বল না, তুই কেমনে জানলি? আগে খাবার খেয়ে নে, তারপর বলছি। তারপর সবাই মিলে সকালে নাস্তা করে নেয়। রাহুল, সৃষ্টি আপু আর সুমন আপু 3 জন চলে যায় সুমন আপু আর সৃষ্টি আপুর রুমে। তখন রাহুল বলে, এবার বল আপু। দিশা এখনো সেই 3 বছর আগের তোর ওই বাইকে বসা ছবিটা তার ওয়ালপেপারে রেখেছে। তবে মনে হয় অনেক রেগে আছে তোর উপর। আচ্ছা, মহারানীর অভিমান জমেছে মনে। তাহলে আপু, তোদের জন্য একটা খুশির খবর আছে। কি খবর ভাই? আমি আমাদের পুরো ঢাকা শহরের মাঝে টপার হয়েছি, সাথে জিপিএ 5ও পেয়েছি। আর আমি তোদের ভার্সিটিতে চান্স পেয়েছি। কি বলছিস ভাই তুই? আপু, এখন আমার একটা কাজ বাকি। কি কাজ? দিশার অভিমান ভাঙানো আর কি বলছিস ভাই? আর কি? বড় খালুর এই অবস্থার পিছনে যে আছে তাকে খুঁজে বের করা। দরকার নেই, তোর এই কাজ করতে হবে না। আপু শোন, তুই আমার কথা। সৃষ্টি আপু তো ঠিকই বলেছে, একবার বাবা মরতে মরতে বেঁচে গেছে। ভাই, আমরা তোকে হারাতে পারবো না। আপু, তোরা আমার কথাটা শুনবি তো আগে। কি কথা? কি? বড় খালের অবস্থা যে করেছে, সে মেয়েদের পাচারের মতো খারাপ কাজ করে। তার প্ল্যান এবার বাংলাদেশে একটা বড় ধামাকা করার। এই ধামাকা হলে প্রায় 5,000 মানুষের প্রাণ যেতে পারে। এখন তোরা কি চাস এই ধামাকায় হোক? না, কিন্তু ভাই। ভাই, যদি তোর কিছু হয়? আরে কিছু হবে না। কয়েকদিন আগে 21 জনকে। আল্লাহ, কি বলছিলাম? কি বললি তুই? কিছু না তো। তখন সৃষ্টি আপু আমার কান টেনে বলে, মিথ্যা বলবি না। আমি তুই মিথ্যা কথা শুনতে পারিস না, এটাই তো? হ্যাঁ, এটাই। এখন বল কি বলছিলি? আমরা জানতে পারি এই সন্ত্রাসের টার্গেট দিশার বাবা আরিফুল চৌধুরী। দিশার বাবার কাছে যে 5 কোটি টাকা দাবি করে সে, কিন্তু দিশার বাবা এই টাকা দিতে মানা করে দেন। এই সন্ত্রাসী দিশার বাবা আরিফুল চৌধুরীকে মারার জন্য প্ল্যান করছে। আমি তখন আরিফুল চৌধুরীর পিছনেই। ওরা আরিফুল চৌধুরীকে অ্যাটাক করে, আমি তাদের গিয়ে মারতে থাকি। সব কয়টাকে মেরে যখন আমি ওই সন্ত্রাসীকে ধরতে যাব, তখন আমার পিঠে এসে গুলি লাগে। চেষ্টা করেছিলাম ওদের ধরার জন্য, কিন্তু আফসোস ধরতে পারি নাই। দেখি কোথায় গুলি লেগেছে। আরে ওটা শুকিয়ে গেছে। বলছি না তোকে দেখাতে? আমার লজ্জা করে। তোরা 2টা মাইয়া। আগে কি বলছিলি? আমরা তোর বোন হই, এখন তাহলে লজ্জার কথা আসছে কই থেকে? আরে আপু, আমি আসি বরং বড় খালুর কাছ থেকে। বড় খালু আমায় যেতে বলেছে। এই বলে এক দৌড়ে চলে আসে নিচে। দীপ নিচে চলে আসে। কিছুক্ষণ পরে ওরাও চলে আসে নিচে। দীপ নিচে এসে সবার সাথে কথা বলছে। তখন সুমন আপু আর সৃষ্টি আপু দুজনেই রাহুলদের দুপাশে এসে বসে। রাহুল দুজনের দিকে একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে নিল। ভাই রে, এই 2টার চোখ লাল হয়ে আছে। বুঝতে পারলাম ওরা কান্না করছে। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমার হাত বাঁধা হয়ে গেছে। সৃষ্টি আপু আমার হাত চেপে ধরে আছে। আমি তখন বললাম, কিরে তোরা কি করছিস? সুমনা, সৃষ্টি, কি করছো তোমরা এটা? কি রে মা, গাধাটা কিছু করেছে কি? সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। আমি গিয়ে রাহুলের টি শার্টটা পিছনের দিকে উঠিয়ে দিলাম।
সেটা দেখে আমার রাহুলের প্রতি অনেক রাগ উঠে গেল। তখন রাহুলের গালে দিলাম 2টা থাপ্পড়। সেখানে না থেকে চলে আসলাম রুমে। হঠাৎ করে সুমনা এভাবে রাহুলের গায়ে হাত তোলার কারণ বুঝতে পারলাম না। আমি তখন রাহুলের পিঠে তাকিয়ে দেখলাম 2টা গুলির দাগ। তাও আবার এটা 1.5 বছর আগের না, বেশি হলে 1 বছর হবে। তখন বাবা বলে, সৃষ্টি কি হচ্ছেটা কি? তোরা কি শুরু করছিসটা কি? সুমনা ওকে মারছে, তুই ওর হাত বেঁধে রেখেছিস আর ওর পিঠে কি দেখছিস তোরা? কিছু না খালো। চুপ তুই। সৃষ্টি আপুর ধমক খেয়ে আমি চুপ হয়ে গেলাম। দেখতে চাও কি দেখেছি? কি? আপু কি করছিস? চুপ করবি? আমি রাহুলকে ঘুরিয়ে রাহুলের পিঠটার সামনের দিকে ঘুরিয়ে বললাম, এটা দেখো, কারণ বুঝতে পারবে। সবাই তখন দেখতে রাহুলের পিঠের দিকে তাকায়। সবাই গুলির চিহ্ন দেখতে পায়। রাহুলের মা তো এটা দেখে কান্না করে দেন। রাহুলের বাবা ও বড় খালু জিজ্ঞেস করেন এটা কি করে হলো। বাপরে, সবাই একটার পর একটা প্রশ্ন করছে যাচ্ছে। ধুর, কেন যে আগে আপুদের দেখিয়ে আসলাম না। দেখিয়ে আসতে হয়তো এত প্রশ্নের সম্মুখীন হতেই হতো না। কি আর করার, সবকিছু খুলে বললাম। সব শুনে সবাই আর কিছুই বলল না, শুধু বড় খালুর চোখে জল দেখতে পেলাম। আমি বড় খালুর কাছে গিয়ে চোখের জল মুছে দিয়ে বললাম, বড় খালু, তোমার চোখের জল মানায় না। না রে বাবা, এটা আমার খুশির কান্না। তোর মাঝে আমি আমাকে দেখতে পাই। আমি তো তোমারই ছেলে তো। হুম। বাবা আর মাও আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, তোমরা কিটা দেখে বাবা আর মা? আর ছেলেটা যে এত বড় হয়ে গেছে সেটাই দেখছি। আমার ছেলেটা এখন বড় হয়ে দেশের জন্য কাজ করছে। রাহুল, তুই কতদিনের জন্য আসছিস? বড় খালু, আমি এখন 2 মাসের ছুটিতে আছি, আর আমি এখান থেকে আমার পড়াশোনা করে ও কাজ করতে পারবো। যাক, ভালোই হয়েছে। আমি দেখলাম সৃষ্টি আপু মাথা নিচু করে বসে আছে। আমি আপুর পাশে গিয়ে আপুর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। বললাম, আই সৃষ্টি, আমার মাথাটা একটু টিপে দিত, অনেক মাথা ব্যথা করছে। জানি আপু রেগে আছে, আর আমি জানি আমার 2 আপুর রাগ ভাঙানোর টেকনিক। আমি মাথা নিচু করে বসে আছি। তখন বান্ধবটা আমার কোলে শুয়ে বলে তার মাথা টেপে দিতে। আমি বললাম, তোর গলা টেপে দিতে ইচ্ছে করছে। আচ্ছা, এটা তোর ইচ্ছে? আমি গলা উঁচু করে বললাম, নে টিপে দে। সর কুত্তা, তুই এমন কেন রে ফাজিল? রাগ করে থাকতে পারি না তোর উপর। আমি তো তোরই ভাই, তাই রাগ করে থাকতে পারিস না। তুই এক কাজ কর, অনেকদিন হলো বিরিয়ানি খাই না, তুই বিরিয়ানি রান্না কর, আমি সুমনা আপুকে নিয়ে আসছি। রাহুল চলে যায় সুমনার কাছে। রাহুল দেখতে পায় সুমনা আপু তার রুমে মুখ কালো করে বসে আছে। তখন রাহুল বলে, এই যে আপু শুনছেন, এই যে আপু শুনছেন, এই যে আপু। সুমনা রাহুলের দিকে না তাকিয়ে বলে, এখানে আপনার কোনো বোন থাকে না, আপনি এখানে কেন আসছেন? আসলে আপু, আমার গালে ব্যথা করছে, তাই একজন বলল এই ঘরে মলম আছে, কিন্তু সেটা পাচ্ছি না তো। আমি রাহুলের দিকে তাকিয়ে দেখলাম রাহুলের 2 গালে হাত দিয়ে কি জানি খুঁজতেছে, মনে হয় মলম খুঁজছে। আমি তখন বললাম, এইদিকে আয়। জি আপু, আমার কিছু বলছেন? এইদিকে আয়। আপুর বলতে দেরি আমার আপুর কাছে যেতে দেরি হয়নি। আমায় তখন আপু বলে, খুব ব্যথা করছে কি? কিসের ব্যথা? তুই না বললি তোর গালে ব্যথা করছে? আরে এটা তো একজনের রাগ ভাঙানোর জন্য। কি বললি? ফাজিল, সর, তুই জীবনে ভালো হবি না। হব না, তোদের সারা জীবন জ্বালিয়ে মারবো। ভাগ কুত্তা। নিচে যা, আপু আর মা মিলে বিরিয়ানি রান্না করছে, তুই বরং ফিরনিটা কর। যাচ্ছি। বর্তমান। আঙ্কেল, এটা ছিল অতীত। আর কলেজের ঘটনা শুনুন। ভার্সিটিতে আপনারা তো সব জানেন, এমনকি একদিন রাতে আমাদের কিছু বখাটে রাস্তায় গাড়ি দাঁড় করে অসভ্যতামি করে। তখন সেই দিন রাহুলই আমাদের বাঁচিয়েছিল। আর আজকে আমার ভাই মৃত্যুর সাথে লড়াই করছে। আপনার মেয়ে শুধু রাহুলকে নয়, এবং একটা ছেলেকে মেরে তার অবস্থা খারাপ করেছে। রাহুল আর আমাদের মামা সাব্বির মামাকেও ও মেরেছে। সৃষ্টি আপু আর সুমনা আপু কান্না করছে, সাথে সেখানে থাকা দিশা, আয়শা বেগম, আলী ও আরিফুল চৌধুরী। আরিফুল চৌধুরী উঠে দিশার সামনে গিয়ে বলেন, দিশা, তুমি এতটা নিচে নেমে গেছো, জানতাম না। বাবা, আমি দিশার গেলে একটা চর দিয়ে বললাম, চুপ, একদম চুপ। তুই এতটা অহংকারী হয়ে গেছিস যে 2-4 ভালো ছেলের সাথে এরকম কাজ করতে পারলি তুই? বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় তুমি ক্ষমা করো। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। তুমি যাদের সাথে এই কাজ করেছো তাদের কাছে ক্ষমা চাও গিয়ে। আমি তাড়াতাড়ি করে সৃষ্টি আর সুমনার পা জড়িয়ে ধরে বললাম, দোস্ত, তোরা আমায় ক্ষমা করে দে, আমি যে অনেক খারাপ কাজ করছি, প্লিজ তোরা আমায় ক্ষমা করে দে।
মিস দিশা চৌধুরী, আপনি পারবেন কি আমার ভাই আর মামাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে? পারবেন কি আমাদের ভাই আর মামার গা থেকে ঝরে যাওয়া রক্তগুলো ফিরিয়ে দিতে? জানি পারবেন না, সো এসব বলার প্রশ্নই ওঠে না। দিশা, তোকে আমরা অনেকবার মানা করেছিলাম, কিন্তু শুনিস নাই। এখন আর এসব বলে লাভ নেই। ভালো থাকিস, আসি আমরা। তুই চিন্তা করিস না। আমার ভাই যদি বেঁচে যায় তাহলে এই দেশের বাইরে পাঠিয়ে দিব, যাতে তোর ছায়া ওর জীবনে না পড়ে। এটা শোনার পর আমি চিৎকার করে বললাম, না, এটা হতে পারে না, আমি এটা হতে দিব না। আমি যদি রাহুলকে না পাই তাহলে আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। যেই মানুষের পথ চেয়ে আমি এতটা দিন অপেক্ষা করেছি, আজ সেই মানুষটাকে চিনতে পারলাম না। কেন পারলাম না? আমি কিরকম মেয়ে, নিজের কলিজাটাকে চিনতে পারলাম না। দিশার এসব উল্টোপাল্টা কথা বলতে লাগলো। এটা না শুনে আমরা যখন বের হতে যাব তখন আঙ্কেলের চিৎকার শুনতে পেলাম। তখন পিছনে তাকিয়ে তো আমরা অবাক, কারণ আমি সৃষ্টিদের কাছ থেকে এসে বাবার কাছে গিয়ে বললাম, ও বাবা, বাবা, তুমি ওদের একটু বুঝিয়ে বলো না কেন আমাকে ওরা ক্ষমা করে দিয়ে রাহুলের কাছে নিয়ে যায়। আসলেই আমি অনেক খারাপ হয়ে গেছি, তাই তো আমার ভালোবাসার মানুষটাকেও চিনতে পারি নাই। আমার মতো মেয়েদের এই সমাজে বেঁচে থাকারও দরকার নেই। দিশার এসব কথা শুনতে আমার ভালো লাগছে না, তাই বললাম, আঙ্কেল আসি আমরা, দেখি আমার ভাইটা কেমন আছে, বেঁচে আছে না। আর কিছু বলতে পারলাম না, কান্না করতে লাগলাম। আঙ্কেল, আমাদের কোনো কথায় আপনি কষ্ট পেলে আমাদের ক্ষমা করে দিয়েন, আসি আমরা। দিশা এসব কথা বলতে বলতে কিচেনে চলে যায়। আমরাও বের হতে নেব, তখন আঙ্কেলের চিৎকার শুনতে পেলাম আমরা। পিছনে তাকিয়ে দেখলাম দিশা মাটিতে পড়ে আছে, আর আঙ্কেল দিশাকে তোলার চেষ্টা করছে। তাড়াতাড়ি দিশার কাছে গেলাম, গিয়ে দেখলাম হাতে বেশ কয়েকটা স্টেপ করেছে এবং স্টেপগুলো বেশ গভীরের সাথে অনেক রক্ত পড়ছে। কি করবো বুঝতে পারছি না। তখন সুমনা বলে, সৃষ্টি, আগে দিশাকে হসপিটালে নিয়ে চল, পরেটা পরে পাওয়া যাবে। রাহুলের জ্ঞান ফেরার পর যদি দিশার খোঁজ করে তাহলে কি বলবি? রাহুল কতটা চাপা স্বভাবের তুই তো জানিস। সুমনার কথা শুনে আর এক মিনিটও দেরি না করে দিশার হাতে কাপড় বেঁধে দিয়ে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেলাম। সবাই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়েছিল। আমাদের দেখে আমাদের কাছে আসে সবাই। হসপিটালে নিয়ে যাওয়ার পরে দিশাকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হয়। তখন সবাই জানতে চায় কি হয়েছে। আমি সব কিছু খুলে বলি। ছোট খালা তো মাথা নিচু করে বসে আছে। আমি সুমনা সেখান থেকে উঠে রাহুল আর সাব্বির মামাকে দেখে আসলাম। দুজনের মুখে অক্সিজেন লাগানো আর মাথায় ব্যান্ডেজ করা। দিশার বাবা একা হসপিটালে থাকা চেয়ারে বসে চোখের জল ফেলছিলেন। তখনই তিনি তার কাঁধে কারোর হাতের স্পর্শ পেলেন। তখন তাকিয়ে দেখলেন দুজন পুরুষ আর একজন মহিলা তার সামনে দাঁড়িয়ে আছেন। দিশার বাবা আরিফুল চৌধুরী কিছু বলার আগে ওই দুইজন পুরুষের মাঝে একজন বললেন, ভাই চিন্তা করবেন না, দিশা মামুনি ঠিক হয়ে যাবে। ভাই, কিন্তু আপনারা কারা? আমি রাহুলের বাবা। রাহুলের মাকে দেখিয়ে ইনি রাহুলের মা, আর রাহুলের বড় খালুকে দেখিয়ে ইনি হলেন রাহুলের খালু, আর আমার বন্ধুও। ভাই সাহেব, আপা আপনাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ রাখিনি আমার মেয়ে। তারপরও আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চাচ্ছি। আরে ভাই সাহেব, আমরা দিশার উপর রেগে নেই। প্রথমে রেগেছিলাম, কিন্তু সব শুনে মেয়েটার উপর রেগে থাকতে পারলাম না। তবে আপনার মেয়ের জন্য শাস্তি অপেক্ষা করছে। মানে? আরে ভাই, আপনার মেয়েকে আমাদের ছেলের বউ হিসেবে পছন্দ হয়েছে। এতে কিছুর পরে আপনারা দিশাকে... দেখুন ভাই সাহেব, রাহুলেরও কিছু দোষ আছে, তবে দিশার একটু বেশি। মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছে। আমরা যদি মেয়েটাকে এত দোষারোপ করি বা বকা দেই, তাহলে তো মেয়েটা কষ্ট পেয়ে বড় ধরনের কিছু একটা করে ফেলবে। আপনাদের কি বলে যে ধন্যবাদ দেই? আরে ধুর মশাই, বাদ দেন তো। ভাই সাহেব, চোখে জল মুছেন, চিন্তা করবেন না। আল্লাহ আছেন উপর, তিনি যা করেন তা ভালো জন্যই করেন। কিছু সময় পর ডাক্তার বের হয়ে আসেন। তখন সৃষ্টি আপু সহ সবাই ডাক্তারের কাছে গেলেন। তখন ডাক্তার বললেন, চিন্তার কোনো কারণ নেই, দিশা এখন বিপদমুক্ত। দিশাকে বেড়ে দেওয়া হয়েছে, জ্ঞান ফিরলে তখন আপনারা দেখা করতে পারবেন। এই বলে ডাক্তার চলে যান। সবাই অপেক্ষা করতে থাকে দিশার রাহুলের জন্য। সুমনার সৃষ্টি আপু একবার রাহুলের কাছে যাচ্ছে, আরেকবার দিশার কাছে। এইদিকে সুফিয়ান আর বিশ্বজিৎ গিয়ে সবার জন্য খাবার নিয়ে আসে। দুইজন সবাইকে খাবার খেতে বলল। তখন রাহুলের মা মানা করেন, তিনি এখন খাবেন না। অনেক বোঝানোর পরে তিনি অল্প একটু খাবার খেলেন। মায়ের গলা দিয়ে
কি করে খাবার নামবে। তার ছেলে যে আইসিইউতে লাশের মতো পড়ে আছে। তখন নার্স এসে বলে যায় দিশার জ্ঞান ফিরেছে। একে একে সবাই গিয়ে দিশার সাথে কথা বলে আসে। সবার শেষ হলে রাহুলের মা যান দিশার কাছে। দিশার চোখ বন্ধ করে বেডে শুয়ে চোখের জল ফেলছিল। আমি বেডে শুয়ে রাহুলের সাথে অন্যায় করার কথাগুলো ভাবছিলাম। আর সাব্বিরের সাথে এটা আমার করা ঠিক হয়নি। সাব্বির এসবের কিছুর মাঝেই ছিল না, তাহলে কেন আমি সাব্বিরের সাথে এমনটা করলাম? এসব ভাবছিলাম আর চোখের জল বিসর্জন দিচ্ছিলাম। তখন হঠাৎ মাথায় কার হাতের স্পর্শ পেলাম। স্পর্শটা মনে হচ্ছিল আমার মায়ের। আমি চোখ খুলে দেখলাম একজন ভদ্র মহিলা। আমি কি বলার আগেই উনি আমায় বললেন, কেন রে মা এমন পাগলামি করতে গেলি? আন্টি, আমি না আসলে অনেক খারাপ একটা মেয়ে। আমার বেঁচে থাকার কোনো দরকার নেই, তাই এমন করেছিলাম। আত্মহত্যা করলে কি মা সবকিছু সমাধান হয়ে যাবে? আমি কি করব আন্টি? আমি যে একটা নিকৃষ্ট কাজ করেছি। ওই মেয়ে, তুই আমায় আন্টি বলিস কেন? আমি তো রাহুলের মা হই, আজকে থেকে তোরও মা। আজকে থেকে তুইও আমায় মা বলে রাখবি। কি পারবি না? আন্টি, এত কিছুর পরও আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন। এখন একটা চর দিব তোরে, বলছি না মা ডাকতে। সরি মা, এটা বলে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। মেয়েটার কান্না দেখে এমনি এমনি চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে। আমি দিশাকে শান্ত করে বললাম, আর এরকম পাগলামি করবি না মা। শুন, যেরকম পরিস্থিতি হোক না কেন আত্মহত্যার কথা কখনো চিন্তা করবি না। জানিসই তো আমাদের ইসলাম ধর্ম, হিন্দু ধর্মে সহ অন্যান্য ধর্মে আত্মহত্যা করা মহাপাপ। বেশি হতাশ হলে নামাজ পড়বি। মা, আর কখনো এমন করবো না, কথা দিলাম। এই তো আমার লক্ষ্মী মেয়ে। একটা কথা বলবো মা? বল। একবার আমায় রাহুলের কাছে নিয়ে যাবে? এখন রাত হয়ে গেছে, কালকে যাবি। এখন রাতে কাউকে আইসিইউতে এলাও করবে না। দাঁড়া, আমি আসি। এই বলে রাহুলের মা বাইরে এসে সুফিয়ান আর বিশ্বজিৎকে ডাক দিলেন। হ্যাঁ আন্টি বলো। এই নে টাকা, দিশার জ্ঞান ফিরেছে, ওর জন্য খাবার নিয়ে আয়। আরে আন্টি টাকা লাগবে না, খাবার আমরা নিয়ে আসছি দিশাপুর জন্য। এই সুফিয়ান, খাবার প্যাকেটটাতে। এই নাও আন্টি। তোরা অনেক কষ্ট করছিস বাবা। আন্টি কি যে বলো তুমি, রাহুল আমাদের ভাই না? আজকে যদি আমরা রাহুলের জায়গায় থাকতাম তাহলে রাহুল কি এসব করতো না? আর আমরা দুজন রাহুলের কাছে সেই ছোট থেকে এখন অব্দি অনেক ঋণী। ধর পাগল ছেলে, ঋণী কেন হবি? তোরা 3 ভাই। আন্টি। সুফিয়ানের কাছ থেকে খাবার নিয়ে রাহুলের মা দিশার কেবিনের উদ্দেশ্যে হাঁটা দিলেন। এইদিকে দিশা ভাবছে, রাহুলের পরিবারের সবাই কত ভালো। আমি তাদের ছেলের সাথে এরকম একটা কাজ করার পরও তারা আমায় ক্ষমা করে দিয়েছে। বিশেষ করে রাহুলের মা। আমি তার ছেলের সাথে এই কাজটা করার পরেও তিনি আমায় নিজের মেয়ের মতো করে স্নেহ করেছেন। সত্যি মায়েরা মনে হয় এরকমই হয়। আমি এসব বসে ভাবছিলাম, তখন মা রুমে প্রবেশ করেন। বলেন, কি রে বসে আছিস যে? না মা, এমনি। তুমি হঠাৎ করে চলে গেলে। হা কর, আমি তোরে খাইয়ে দিচ্ছি। আমি মায়ের কথা শুনেই মুখ হা করে দিলাম। আমি দিশাকে খাইয়ে দিচ্ছিলাম, তখনই খেয়াল করলাম মেয়েটা চোখের পানি। আমি বললাম, কি রে কান্না করছিস কেন? জানো মা, ছোটবেলায় মা আমায় এভাবে খাইয়ে দিত। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার মা মারা যায়। তখন থেকে কারোর হাতে খাবার খেলে মায়ের সেই হাতে খাবারের স্বাদ পেতাম না, কিন্তু আজকে সেই খাবারের স্বাদটা পাচ্ছি। আরে পাগল মেয়ে, আজকে থেকে গত আমি তোরই মা। রাহুলের মা দিশাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে তিনি চলে যান রাহুলদের কাছে। সৃষ্টি আপু আর সুমন আপু, তার বাবা আর রাহুলের বাবা আর আরিফুল চৌধুরীকে বাসে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে শুধু রাহুলের মা, সুফিয়ান আর বিশ্বজিৎ। ভোরের দিকে সাব্বির মামার জ্ঞান ফিরে। এটা দেখে রাহুলের মা সুফিয়ান আর বিশ্বজিৎকে ডাক দেন। আইসিইউর ভিতর থেকে আন্টির গলার স্বর শুনে আমি আর সুফিয়ান ভিতরে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম সাব্বির মামা জ্ঞান ফিরেছে। আমি তখন আইসিইউতে ডিউটিরত নার্স আর ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার এসে সবকিছু দেখে বলে গেলেন সাব্বির মামা এখন বিপদমুক্ত। রাহুল এখন ওর কোনো সারা শব্দ নেই। ডাক্তার মামাকে এখন একটা কমিউনিকেশন দিয়ে চলে গেল নার্সকে আইসিইউতে রেখে। পরের দিন সকালে সাব্বির মামা বললেন,
সাব্বির মামার পাশে রাহুলের মা বসে তসবি জপ করছিলেন। তখনই সাব্বির মামার জ্ঞান ফিরে। তখন সাব্বির চারপাশে তাকিয়ে দেখলেন। আমার জ্ঞান ফিরতেই আমি চোখ খুলে চারপাশে তাকালাম। মাথায় কিছুটা ব্যথা করছে। এক পাশে তাকিয়ে আমার চোখ আটকে গেল। আমি দেখলাম আপু মানে রাহুলের মা। আমি তখন বললাম, আপু? তখন আমি তবজি জব করেছিলাম। তখন আমি সাব্বিরের কণ্ঠ শুনতে পেলাম। আমি দেখলাম সাব্বির আমার দিকে তাকিয়ে আছে, মুখে একটা মলিন হাসি। আমি বললাম, কেমন আছিস ভাই? ভালো আছি আপু। তুই এই কি অবস্থা করেছিস নিজের? আরে কিছু না, তুই শুয়ে থাক, আমি সবাইকে আসতে বলছি। এই বলে রাহুলের মা বাড়ি চলে গেলেন। গিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে সবাইকে বললেন সাব্বিরের জ্ঞান ফিরেছে। একে একে সবাই এসে সাব্বির মামার সাথে দেখা করে গেল। তখন সাব্বির মামা সৃষ্টিকে বলে, কিরে সৃষ্টি, তোদের সবার চোখে জল? তোর সুমনা আর আপুর চোখের নিচে কালো হয়ে গেছে। তোরা কি রাতে ঘুমাসনি নাকি? কই ঘুমাই। আচ্ছা আপু, সবাইকে দেখছি কিন্তু ফাজিলটাকে দেখছি না যে। ও তো ঘুমিয়ে আছে তোর পাশে, ওই পর্দার আড়ালে। মানে? আরে মামা কিছু না, তুমি রেস্ট নাও, পরে কথা বলবো কেমন? এই বলে আমরা সবাই বের হয়ে আসলাম। তখন সাব্বির মামা ডাক দিল, সৃষ্টি আর সুমনা, তোরা একটু দাঁড়া, কথা আছে আমার তোদের সাথে। দুজনই থেমে যায়। বাকি সবাই চলে যায়। ও আপনাদেরও বলা হয়নি, সুফিয়ান আর বিশ্বজিৎকে রাহুলের মা জোর করে বাসে পাঠিয়ে দেন। সৃষ্টি আর সুমনা সাব্বির মামার সামনে যায়। তখন সাব্বির মামা বলে, বলতো তোরা। আচ্ছা আমায় একটু ধরে তোরা। কিছু না তো। আচ্ছা আমায় একটু ধরে তোরা তোল, আমি রাহুলের কাছে যাব। মামা তুমি এখন অসুস্থ। আচ্ছা তাহলে বল কি হয়েছে আমায় তোরা। মামা রাহুলের অবস্থা ভালো না। রাহুল এখন অবজারভেশনে রয়েছে। 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। 72 ঘন্টা পর যদি রাহুলের না জ্ঞান ফেরে, তাহলে রাহুল কোমায় চলে যাবে। এটা কি করে হলো আমায় তোরা খুলে বল। মামা তাহলে শোনো, এই হলো সব ঘটনা। আচ্ছা মামা, তোমার এই অবস্থা কেমন করে হলো? কোন কলেজে গিয়ে স্পোর্টস রুমে অপেক্ষা করছিলাম, তখন আমি স্পোর্টস রুমের পাশে ওই পরিত্যক্ত রুমে কিছু জিনিসের উপর চোখ যায়। আমি সেখানে গিয়ে কিছু ছবি তুলে নিই, তারপরে স্পোর্টস রুমে চলে আসি। তারপর আমার মাথায় কেউ আঘাত করে, আর কিছু বলতে পারি না। মামা তাহলে দিশা তোমায় আঘাত করেছিল কি? না, আমার মাথায় যখন আঘাত করা হয় তখন দিশা স্যারের রুমে কাছে ছিল। আমি মাটিতে লুটিয়ে পড়তে দেখে দিশা দৌড়ে আসে। তাহলে কে রয়েছে এইসবের পিছনে? জানি না রে। তখনই দিশা আইসিইউতে প্রবেশ করে। দিশা সাব্বির মামার সামনে গিয়ে দাঁড়ায়। তখন সাব্বির মামাকে উদ্দেশ্য করে বলে, মামা আমায় ক্ষমা করে দাও, আমি তোমার আর রাহুলের সাথে যা করেছি। আচ্ছা মানুষ মাত্রই ভুল হয়, তুই নিজের ভুল বুঝতে পেরেছস, এটাই অনেক। আজকে থেকে তো তুই আমার ভাগ্নের বউয়ের জায়গা করে নিলি রে। আমি সাব্বিরের কথা শুনে কিছুটা মলিন হাসার চেষ্টা করলাম। তারপর দিশা রাহুলের বেডের পাশে গিয়ে রাহুলের অবস্থা দেখে দিশা রাহুলের হাত ধরে কান্না করতে থাকে। দিশা বলতে থাকে, এই রাহুল, একটাবার কথা বলো না, বলো না আমায় বদমেজাজি বলে। একটাবার বলো। দেখো এই বদমেজাজি মেয়ে তোর জন্য কান্না করছে, উঠ না রাহুল। দিশা তখন দেখতে পেল রাহুলের হাত নড়ছে। দিশা তখন পাশে থাকা সৃষ্টি আর সুমনাকে ডাক দেয়। সুমনার সৃষ্টি এসে দেখতে পেল রাহুলের হাত পা নড়ছে। তখন সুমনার সৃষ্টি চলে যায় ডাক্তারকে ডাকতে। ডাক্তার এসে ঘুমের ইনজেকশন দিয়ে চলে যায়। সবাই অপেক্ষার প্রহর গুনতে লাগলেন রাহুলের জ্ঞান ফেরার। রাত 8টায় রাহুলের জ্ঞান ফিরে। সবাই রাহুলের সাথে কথা বলে একে একে বের হয়ে যায়। তখন রাহুলের মা দিশার কাছে গিয়ে বলেন, কিরে মা, যা রাহুলের সাথে দেখা করে আয়। মা ও কি আমার সাথে কথা বলবে না? মারে, তুই চেষ্টা করে যা, রাহুলের সাথে তোকে নিজে থেকে কথা বলতে হবে। তোর ভালোবাসার জন্য এই কাজ করতে পারবি না? না তুই তোর ভালোবাসাকে ফেরাতে চাস? না মা, আমি ওর সাথে কথা বলবো। আমি ওর রাগ ভাঙানোর জন্য আমি সব কিছু করব। আমি রাহুলকে হারাতে পারবো না। আমি আর আমার রাহুলকে হারাতে দিব না মা। এই তো আমার মেয়ে। দিশা রুমে প্রবেশ করতেই রাহুল বলে, আষাঢ় মাস, বর্ষাকাল, প্রচন্ড গরম পড়ছে। আমি বাসার ছাদে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তখনই কেউ আমার কাঁধে মাথা রাখে। আমার নাকে আসে সেই পরিচিত পারফিউমের স্মেল। আমি তখন তার দিকে আইসক্রিম এগিয়ে দিলাম। সে একটু আইসক্রিম খেয়ে বলল,
এই অবস্থায় এই অসময়ে ছাদে কি করো? বাসায় গরম লাগছিল, তাই ছাদে চলে এলাম। মা বাবা আপুরা কই? বড় খালুর কবর জিয়ারত করতে গেছে। ও আচ্ছা। আমি 6 মাসের প্রেগনেন্ট, এর জন্য আমার যাওয়া হয়নি। আচ্ছা রাহুল, সেই দিনের ওই ঘটনার পিছনে কে ছিল তুমি তো আমায় বলো নাই। বাদ দাও না ওইসব কথা। আমায় না বললে কিন্তু পাঠক আর পাঠিকাদেরই তো বলবে। বা আমার সিনিয়র বদমেজাজি বউয়ের বুদ্ধি আছে, পাঠক আর পাঠিকাদের দেখিয়ে ওই দিনের ঘটনা শুনতে চাইছো? বাহ, কি বুদ্ধিমান। আর এই ফাজিলটা আমার জামাই। এর জন্য এই বদমেজাজি সিনিয়র মেয়েকে আমি বিয়ে করেছি। কি বললে তুমি? আরে সবাই দেখছে, আগে পাঠক আর পাঠিকাদের ওই ঘটনা খুলে বলি, তারপর না হয় হবে ওইসব। ওইসব হবে না, আমার শরীর ভালো না। তুমি তাড়াতাড়ি বলো তো ঘটনাটা ওই দিনে। তাহলে শোনো। হাসপাতালে রাহুলের জ্ঞান ফেরার পর দিশা যখন রুমে প্রবেশ করে, রাহুল তখন চোখ বন্ধ করে শুয়েছিল। রাহুল তার মাথার কাছে কারোর হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে দেখে। আমি চোখ বন্ধ করে দিশার কথা ভাবছিলাম, হঠাৎ করে হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে দেখি দিশা। আমার মনে হচ্ছিল দিশাকে একবার জড়িয়ে ধরতে, তার হাত আমার হাতের মাঝে বন্দি করে গল্প করতে, কিন্তু ওর করা কাজের কথা মনে হতে রাগ আর অভিমান দুইটাই জেগে উঠল। আমি তখন বললাম, আপনি এখানে কেন? রাহুল, তুমি এইভাবে কাজ করছো কেন? আমি কি করলাম? আপনি তো সব করলেন। আমি না হয় আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু আমার মামা আপনার কি ক্ষতি করেছিল? দিশা কিছু বলবে, তখন সাব্বির মামা পাশ থেকে বলে, রাহুল, এতে দিশার কোনো দোষ নেই। দিশা আমাদের আঘাত করেনি, আঘাত করেছে অন্য কেউ। মামা, মামা তুমি কেমন আছো এখন? এই অবস্থা, আমারও সেম অবস্থা ভাগ্নে। ভাগ্নে, দিশাকে তুই ভুল বুঝিস না, আমার একটা কথা রাখ তুই। আমি বললাম, আমি নিজের চোখে সব দেখেছি মামা। আমরা যা দেখি তা সব সময় সত্যি হয় না। আমায় খুঁজে বের করতে হবে সব। মামা, সত্যি বলছে না দিশা মিথ্যা বলছে, তবে দিশাকে কিছুটা কষ্ট দিতে হবে, ওর অহংকার ভাঙতে হবে। আমি বললাম, দিশা আপু আপনি এখন যান, আমার কথা বলতে এখন ভালো লাগছে না। রাহুল, কি বলছো কি তুমি? আপু এখন আমায় রেস্ট নিতে দেন, আমার কথা বলতে ইচ্ছে করছে না। রাহুল, তুমি আমায় আপু বলছো কেন? আমার নাম ধরে ডাকো। আপনি যাবেন না, আমি চিৎকার করব। দিশার চোখের জল ফেলে বাইরে চলে যায়। সৃষ্টি আপু, সুমন আপু আর রাহুলের মা চোখ এড়ায়নি দিশার কান্না মিশ্রিত মুখটা। তখন তিনজনেই দিশার কাছে গিয়ে দিশাকে তার মন শক্ত করার জন্য বলল। এইদিকে সৃষ্টি আপু আর সুমন আপু রাহুলের কাছে যায়। তখন সৃষ্টি আপু বলে, আমি রাহুলের পাশে গিয়ে দেখলাম রাহুল অন্যদিকে তাকিয়ে আছে। আমি তখন বললাম, এতটা কষ্ট পাচ্ছিস যখন, তাহলে ওরা এমন ভাবে বললি কেন? কি করব, ও যে কাজ করছে। সাথে রাগ আর অভিমানে বলেছি, শোন ভাই, দিশা অনেক কষ্ট পেয়েছে, ও নিজের হাত কেটে সুইসাইড করতে চেয়েছে। কি কি বলছিস তুই আপু? হ্যাঁ ভাই। কেন? তোর জন্য। আমার জন্য মানে? শোন তাহলে। আপুদের সব কথা শুনে কি বলবো বুঝতে পারলাম, আমার দেশের সাথে এটা করা ঠিক হয়নি। আমি তখন বললাম, আপু তাহলে এই হামলা কে করলো তাহলে? এটা তোরে খুঁজে বের করতে হবে ভাই। ভাই, দিশার সাথে এমন ব্যবহার আর করিস না, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, মেয়েটারও শরীর ভালো না। আচ্ছা। ভাই বোন মিলে আরো কিছু কথা বলে। পাশ থেকে সাব্বির মামাও যোগ দেয় সেই আড্ডায়। রাতের বেলা দিশা খাবার নিয়ে যায় রাহুলের কাছে। তখন দিশা দেখে রাহুল মুখ বন্ধ করে মাথায় হাত দিয়ে আছে। তখন দিশা বলে, কি হলো, তোমার মাথায় ব্যথা করছে কি? আমি ডাক্তার ডাকবো? আমি দিশার কণ্ঠ শুনে চোখ খুললাম, দেখলাম মেয়েটার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আগের হাসি খুশি মুখটা কেমন যেন ফ্যাকাশ হয়ে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে দিশা অনেক কষ্টে আছে। আমি তখন বললাম, আপনি এভাবে অস্থির হবেন না, আমি ঠিক আছি। রাহুল, তুমি আমায় যা ইচ্ছে শাস্তি দাও, তারপরও আমায় আপনি করে বলো না। আমি আপনিটা তোমার মুখ থেকে শুনতে ভালো লাগে না। তাহলে কি বলবো? তুমি বা আগে যেভাবে আমায় নাম ধরে রাখতে পারো। আমার খিদে পেয়েছে, খাবারগুলো আমায় দিন, আমি খেয়ে নিচ্ছি। না, আমি খাইয়ে দিচ্ছি, তুমি হাঁ করো। আমি আর কোনো কথা না বলে হা করে দিলাম। কিছুটা খাওয়ার পর আমি বললাম, এই বদমেজাজি সিনিয়র মেয়ে, তুমি খাবার খেয়েছো? রাহুলের মুখে এসব কথা শুনে দিশার মুখে হাসি ফুটে ওঠে। তখন দিশা মাথা নাড়িয়ে বলে, আমি তখন দিশাকে খাইয়ে দিলাম। দিশা চোখের জল ফেলে খাবারগুলো খেতে লাগলো। আপনাদের তো বলা হয়নি, রাহুল আর সাব্বির মামাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে দিশা বাইরে গিয়ে কিছুক্ষণ পরে রাহুলের বেডের পাশে এসে রাহুলকে বলে, এই ছাড়ো তো। মানে?
আমি এখন তোমার সাথে ঘুমাবো। কি? আমার মতো ছেলেটার সাথে আপু আপনি কি করবেন? ওইসব করবেন নাকি? ওই চুপ। আবার আপু বললে তোরে এমন নির্যাতন করব কাউকে দেখাতে পারবি না। নাউজুবিল্লাহ, কি দিনকাল আইছে রে। হাল্লা, এমন একটা বদমেজাজি সিনিয়র মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছ। তুমি চুপ করবে? এই কয়েকদিন ঘুমাতে পারি নাই, এখন ঘুমাতে দিবে কি? এভাবে চলে যায় 20 দিন। রাহুল আর সাবির মামা এখন পুরোপুরি সুস্থ। আজকে সব নিউজ চ্যানেলে দেখাচ্ছে বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর ও ড্রাগ পাচারকারী চক্রের প্রধান এজেকে গ্রেপ্তার করেছে এনএসআই এর স্পেশাল অফিসার রাহুল রাজ চৌধুরী। এখন মনে হতে পারে আপনাদের রাহুলের ওপর হামলা করেছে কে। বলছি শুনুন, এই এজে হলো রাহুলদের অধ্যাপক আব্দুল্লাহ জাবের ওরফে এজে। সাব্বির মামা সেই ছবিগুলো দেখে রাহুলের প্রমাণ পায়। তারপর রাহুল অপারেশন পরিচালনা করে এবং সফল হয়। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে যেতে ভয় করছে। বদমেজাজি সিনিয়র আপু থুক্কু বউটা না কি বলে। তারপর বউকে এক বালতি সাহস লইয়া রুমে ঢুকলাম। বউ এসে আমায় সালাম করে গেল। তারপর নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। আমার অভিজ্ঞতা নেই বাসরাত সম্পর্কে, তাই লিখতে পারে নাই। এভাবে কেটে যায় 1 বছর। এর মাঝে সৃষ্টি আপু আর সুমন আপুরও বিয়ে হয়ে যায়, আর রাহুলের বড় খালু মারা যায়। সাব্বির মামা বিদেশে একটা কোম্পানির ক্যাশিয়ার পদে চাকরি করছে। বুঝতে পারছো আমার সিনিয়র বউ? আচ্ছা। 3-4 মাস পর রাহুল ওটির বাইরে দাঁড়িয়ে আছে, দিশা ভিতরে রয়েছে। রাহুলের অনেক টেনশন হচ্ছে। সন্তান জন্ম দেওয়ার সময় অনেক মেয়েরা মারা যায়। দিশার কি অবস্থা এখন এসব ভাবছে আর পায়চারি করছে। কিছুক্ষণ পর একজন নার্স বের হয়ে বলে রাহুলের পুত্র সন্তান হয়েছে, মার ছেলে ভালো আছে। আজকে চৌধুরী বাড়িতে খুশির মহল, সবাই অনেক খুশি। সবাই রাহুল আর দিশার জন্য দোয়া ও প্রার্থনা করবেন। এভাবেই শেষ হলো বদমেজাজি সিনিয়র আপু যখন বউ গল্প।